নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা স্বাভাবিক অবস্থায় আছি। বাবার শরীরটাও মোটামুটি ভালো। তো বাবা এখন গেছে রায়বাড়ি, গেছে একটু সময় কাটানোর জন্য। সময় কাটানো বলতে হয়তো যে টেলিভিশন দেখবে একটু, তারপরে ঘন্টাখানেক পরে হয়তো চলে আসবে। তো সকালে খাওয়া দাওয়া করে দিছি। তো গত পরশুদিন যে ভিডিওটি দিছি আপনার মহাদেবের এখানে আমি কিছু ফুল জল দিছি, ওই ভিডিওতে সবাই ভালো কমেন্টস করছেন। তার মধ্যে একজন, তিনি হলেন পুষ্পিতা বোধহয় নাম। তো উনি কমেন্টস করছেন, উনি প্রায় কমেন্টস করে থাকেন, অপ্রাসঙ্গিক কমেন্টস করেন, মানে যেটা ভিডিওর সাথে কোনো সম্পর্কিত না। তো ওই দিনও কমেন্টস করছেন। কমেন্টসটা আমি যখন দেখছি তখন সে পর্যন্ত কমেন্টসটা আসেনি আর কি। তো পরে দেখলাম, যার জন্য তার উত্তরটা আজকে দিতেছি। তো উনি বলছেন যে পূজা করার অধিকার কোথায় পেলাম, সীমা থাকা উচিত। আমি প্রশ্ন করব যে আমাকে এই ধরনের কথা বলার অধিকার ওনাকে কে দিছে? উনি এই অধিকারটা কোথায় পেলেন? আমার বাড়ি, আমাদের মন্টপ, আর মহাদেব তো কারো একার না, তিনি সবারই বিধাতা। কাজে কোনো কিছু প্রার্থনা করতে হলে আমরা তার কাছেই করি। কাজে সেক্ষেত্রে তার পূজা, তার কাছে প্রার্থনা করা, আরাধনা করা যে কিনা কেউ করতে পারে। এখানে তো যেটা বোঝা যায় যে আমাদের সৃষ্টিকর্তা, তাদেরই একমাত্র সম্পদ, আর কেউ করতে পারবে না। আসলে কি তাই? প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। আর এ ধরনের কথা বলতে পারে যদি পরিবারে কেউ সদস্য হয়, তাও তার বলা চলে না। তারপরে পরিবারে যদি কোনো সদস্য হয়, সে হয়তো বলতে পারে, তার বলার অধিকার আছে। তার পুষ্পিতা কি আমাদের পরিবার কেউ সদস্য? তাহলে সে কি ছদ্মনাম ধরে আছে? তার বলা আসলে সে হচ্ছে ঘরের শত্রু বিভীষণ। কারণ হচ্ছে আমি, আপনারা দেখেন ভিডিওতে যা দেখেন বাস্তবে সেম একই। আমি যা করি আপনাদের সাথে তার কিছু অংশ শেয়ার করি। মা যখন ছিল যা করছি তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো কাজের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমার তরফ থেকে আমার চেষ্টায় কোনো ত্রুটি থাকে না। আমার জানেন, আমার পরিবার, আমার মেয়ে, তাদেরকে আমি দূরে সরিয়ে রাখছি। সাবার আছে, তাদের যথেষ্ট সময় দেওয়া দরকার আমার জন্য, মানে আমার তরফ থেকে, কিন্তু আমি দিতে পারতেছি না। হয়তো মোবাইল খোঁজখবর নেই, মাসে হয়তো সুযোগ সুবিধা হলে একবার বা দুবার যায়, কোনো মাসে হয়তো যাওয়াও পড়ে না। কাজের চাপে এদিকে আমি টিউশনি করি, ছাত্রদের পড়ানোর চাপ থাকে, পরীক্ষা থাকে, তখন হয়তো আর যাওয়া হয় না। আর যখন যাই সুরদাকে ফোন করি, সুরদার যদি সুযোগ হয় বাড়িতে আসে, ওই থাকে আমি হয়তো একদিন বা 2 দিন থাকি। তো মানে আমার কথাটা খুব খটকা লাগছে আর কি, যে অধিকারটা কে দিছে? তাহলে কি সে আমাদের পরিবারে কেউ? তাহলে ঘরের শত্রু বিভীষণকে অবশ্যই তাকে আমাকে খুঁজে বের করতে হবে। আর আমি খুব তাড়াতাড়ি আমার ভিডিওর সামনে তাকে নিয়ে আসবো, যে সে নিজে করছে না কাউকে তো করাইছে। তো একটু অপেক্ষা, একটু ধৈর্য ধরেন। সেই ব্যক্তিকে আপনাদের সামনে অবশ্যই আমি তুলে ধরবো, এবং আমার সেই সৎ সাহস আছে তাকে তুলে ধরার মতো। এর আগেও আমি কয়েকবার পুষ্পিতাকে আকার ইঙ্গিতে বলছি, আপনি কমেন্টস করেন। সেটা হচ্ছে আমার যদি ভিডিওটা করি, আমি কাজটা করি, সেটা যদি খারাপ সাইড থাকে অবশ্যই সেটা তুলে ধরবেন, ভালো সাইড থাকলে সেটা আপনি তুলে ধরবেন। কিন্তু তার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, তাকে হয়তো আমি চিনিও না, কিন্তু তার কমেন্টস, তার কথাবার্তায় অনেকটাই আমার কাছে স্পষ্ট যে কে কাজটা করতেছে। সময় আসুক, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। তো কাজের দিন, মনটা খুব যে ভালো তা না, কারণ আমি সরল সোজা মানুষ, কাজে বিশ্বাসী। মানে খারাপ করলে অবশ্যই মানুষের খারাপ বলবে, সেদিকে আমি সতর্ক হব, কিন্তু অকারণে কেউ যদি কিছু বলে সেটা আমার কাছে একটু অসহ্য লাগে আর কি। তো দিন সকালের দিকে খুব খারাপ গেছে, ওয়েদারটা ভালো ছিল না। তো এখন মোটামুটি রোদ উঠছে। এরকম রোদ থাকলে মনে করেন যে কাজ অনেকটা এগানো যাবে।
ঠান্ডা ঠান্ডা থাকলে কাজ করতে আরাম লাগে, কিন্তু পরবর্তীতে সময়ের কাজগুলো সেগুলো অনেকটাই পিছিয়ে যায়, যার জন্য আমাদের এখন প্রচুর রৌদ্র দরকার, জলটা শুকানো দরকার। তো কাজ বাদে শুধু কথা বললে হবে না, কাজে লেগে পড়ি। আপনারাও দেখেন আজকে কি কাজ করা হয়। দেখি আজকে রং মিস্ত্রিরা কতটুকু কাজ করতেছে, একটা দেখে যাই। কারণ হচ্ছে আপনারা হয়তো ভাববেন যে প্রতিদিন সুমন ঘর দেখায়, কারণটা কি? কারণ হচ্ছে ঘরের মালিক মাসুদ ভাই কানাডা থাকেন, তিনি আমার ভিডিওর মাধ্যমেই ঘরটা দেখেন আর কি, যেটা সত্যি কথা। কোনো সাইডে কি করতে হবে না করতে হবে অনেক সময় আমাকে বলে দেন, যার জন্য প্রতিদিনই কিছু কিছু সময় আমি ঘরটা দেখাই, হয়তো 10 সেকেন্ডই হোক 15 সেকেন্ডই হোক। তো ভাই আসছেন না? হ্যাঁ, আমরা তো ফল তুললাম নাকি। ওই যে পাশে বাথরুমে তুলাই করলাম, আবার এই যে সাইডে একবারে বুলিয়া দেওয়া হয়েছে, আবার পিছনে মারবো ফল তুলা পিছনে না? ওই বাথরুমে একবার রং খুলে ফালে দিয়ে দেখো আমার রং খুলে। আচ্ছা, দেখতেছি এই সাইডে সেলা হয়ে গেছে। এখানে সাথে প্রথমে সাদা রং দিবেন না? এই যে ফল তুলা দেবো, তারপরে কালারটা দেবো, তারপরে কালার। ঠিক আছে, করেন, আমিও কাজে যাই, সময় নষ্ট করব না। কোন কাম করেন? না, এই যে ধানের টানছি রে। ভালো জাত দেন, ছোট ছোট না, যা ছোট হোক খাইতে দেন, ভালো খাইতে ভালো। ঠিক আছে, আনুমানে আমি বনি নেই। তাহলে খবরটা নেই দিছি অল্প করে। নাকি জাংলা হ্যাঁ, আর মিষ্টি লাউ খালি গড়ি এনে যাই। জাংলা এটাই অল্প চিকন করে দিয়ে দেবো, সুতা দিয়ে, বুঝছেন? ওইটা ফুটা গাইরা তারপরে ফ্রেম করে সুতা দিয়ে দেবো। আর মিষ্টি যদি আপনি দেন বীজ, তাহলে লাগিয়ে দেবেন না একটা। আচ্ছা, 2 পাশে দেবো না, সমস্যা। ঝাঁটা কিনে দিতেছি, গাছগুলো বড় হয়ে গেছে, যখন এ পর্যন্ত উঠবে তখন ওই সাইডে জাংলা দিয়ে দেবো। অর্থাৎ জাংলা দেবো, তাও সপ্তাহ লাগবে, ধান ধান কাটা হবে তারপরে। যেহেতু এগুলো বড় হয়েছে, বড় হয়ে উঠছে যেহেতু, এত আশা করা যায় যত্ন করলে কিছু পাওয়া যাবে। দেখেন যে এরা জলের মধ্যে কাজ করতেছে। গত বর্ষা কিন্তু এই জমিতে সরষে বুনছিল, ধান টান কাটা পরে সরষে বুনছিল, ভালো সরষে হয়েছিল। এই বর্ষা কি সম্ভব? মোটেই সম্ভব না। এখন হাঁটু জল আছে, এই জল শুকাতে শুকাতে আরো 1 মাস। আচ্ছা, যে কাজগুলো করলাম, চারাগুলো বেশ সুন্দর হয়ে উঠছে, দেখা যাক পরবর্তীতে কি হয়। আমি কোনছি বেয়ে বেয়ে চারাটা একটু বড় হবে, তারপরে জাংলা চলে যাবে। বেশি লাউয়ের বীজ দেয় না, যে পরীক্ষামূলকভাবে এবছর দেখা যাক ফলন কিরকম আসে। চারাটা ভালোই দেখা যায় মোটামুটি, একবার যে খারাপ তা না। ধান কাটা দরকার, ধান কাটা আজকে যাব না,
একা একা খুব একটা ভালো লাগে না ধান কাটা। এদিকে আবার আজকে ছোটদা দাদা দুজনই আসবে, আমি আসার জন্য বলছি। আগামীকাল হচ্ছে শুক্রবার, তো দুজন যদি আসে তাহলে 3 ভাই মিলে আগামীকাল ধান কাটলে মনে করেন যে তেমন ধান থাকবে না কি, কাজ অনেকটা হয়ে যাবে ধান কাটা। তো এই জন্য আজকে একটু রেস্টেই থাকি, অন্যান্য কাজগুলো যা আছে সেগুলো করি। বেগুনের চারা পরিষ্কার করতেছি, বেগুনের চারা যে আগাছা হয়েছে আবার। বেগুনের চারা ফুল চলে আসছে, কয়েকটা গাছে বেগুনও ধরতেছে। এই চারাগুলো বেশ সুন্দর হয়েছে, ও পাশে চারাগুলো বেশ বড় বড় হয়েছে। এই যে ফুল আসতেছে চারার মধ্যে, তো নিজ দ্বার একটা সারি চারা লাগিয়ে দিতে হবে। আজকে রান্না করব কই মাছের তরকারি আর ডাল, চুলায় জাল হইতেছে। এখন কই মাছ কুটবো আর কি, তো 2 দাদাই আসবে, তো ভাবছি একটা কই রান্না করি, আপাতত সবাই মিলে খাওয়া যাবে আর কি। তো দাদারা আসবে রাতে, আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে, তো রান্না বান্না রেডি করি। আজকে আবার চাচি আসে নাই, এই চাচিকে আগামীকাল আসতে বলবো। মাছ ভাজি করতেছি। এই রান্না করে একা একা রান্না করাটা, সাথে ভিডিও করা, এটা খুব চাপের কাজ। সেই জন্য বাইরে খোলামেলা জায়গায় রান্না করে দিন, হাতে চাপ লাগে। মাছগুলো উঠে দিয়ে ভেজে উঠাই। তরকারি প্রায় শেষের দিকে, একটা মাছ দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিই, গরম মশলা জিরে বাটা। এটা রান্না করাটা খুব কষ্ট, কোনো দিক দিয়ে বাতাস আছে না, খুব গরম লাগে। এই জন্য ওইখানে বাইরে চুলা করছি, ওই জায়গাটাও কোনো ছায়া আছে, মানে খোলামেলা জায়গায় রান্না করে খুব আরাম। যাই হোক, এখন রান্না প্রায় শেষের দিকে আর কি, মিনিট 5 পরে তরকারি নামিয়ে ফেলবো। চামচটা ধরে রেখে আসলাম। তরকারিতে আজকে ঝোল রাখছি, শুকনো শুকনো করি নাই। বাবারে কই মাছ ভাজি দিছি, কই মাছ ভাজি দেখে দিছে, আর ডাল রান্না করছি, আর কই মাছের ঝোল। খেয়ে দেখি তরকারি কেমন হয়েছে। কই মাছের মাথা এখন খাওয়া যাবে, এখন মাথা নরম থাকবে, মাথা শক্ত হবে পরে।
তরকারি ঝোল ভালো হয়েছে। দুপুর বেলাটুকু একটু রোদ ছিল, আবার ঠাকি পড়ছে, ছায়া পড়ে গেছে, মেঘে মেঘে দি। কথা বলে কি শুকলা যাচ্ছে নাকি? ওরকম লাগে। হ্যাঁ, ধান তো সবারই কাটা লাগছে। শুকলাল দানা তোমার তো দেখাই পাওয়া যায় না। আসো কটা খাওয়া দাওয়া করে নাও। তোমার ধান কাটা তো শেষই, দুইজনে শেষ করে দিলে। হ্যাঁ, অল্প একটু কাটছি, কালকে আজকে বাড়ি আইবো, অনুদায় দাদা আইবো। তুমি ভাবছো যে তিনজনে দেখি কালকে কত করা যায়। হ্যাঁ, এই জন্য তাড়াহুড়া করতেছি না। এই তো ওই জন্য একটু গ্রিন করে দিলাম তো। কই মাছের ঝোল খাও, খাও শুরু করো। ধান পড়ছে কিরকম? ভালো ধান হয়েছে, ভালো। হ্যাঁ, না তোমার অল্প করো না, আমারটা আবার সরা গুলো কি এই বড় বড় সরাবার হয়েছে। কারণ আছে যে তুমি তো 60 টাকা দিছো। আমি সারা আগে দিয়েছি, এই জন্য সারা আগে দিয়েছি। সারা আগে দেওয়ার গুণ আছে, কিন্তু ধানটা মোটা থাকা হয়েছে না। জলই আসে না, এই কটা ধান কোথায় তো ভাবি নাই। ধান ভালো ধানে ওদিকে ওঠে, কিন্তু বাইরে ধরে আনলে মনে করো যে তাও মন চারি ধান খাইবে। 4 মণ ধান পেলে তো অনেকে পেলাম। 4 গুণ ধান হবো, 4 গুণ ধানই দিবা গো। আবার দুপায়ে কিছু পাবো, মন চারি ধান পাইবে। দুপাশে বলে ভালো দাম হয়েছে। কেরা বসে বাবলু হরিঙ্গা ধান, হরিঙ্গা ধান না বড় হয় বেশি। দুপাশে তো রিং গাইব না। বাকি দিলে যন্ত্র বাগিয়েছে না থাকে না কিছু, যা পাওয়া যায়, না বললে তো যাওয়া হইতো না। ও আমার ধানটা দাবি করে দেব না, হ্যাঁ, সেই খাট আছে খেত যে পরিষ্কার করে দেয় এটাই ভালো। এই যে ধান কাট বানিয়েছি অল্প করে বসো, অল্প করে খাওয়া দাও, হ্যাঁ, অল্প করে দেই। না আমি যেন স্নান করবো, স্নান করে আবার চলে আস্তে আস্তে রোদ পড়লে পরে একটু যাবো খেতে। 9টার সময় 9:30 সময় 9:30 খেতে গেছে। হ্যাঁ, একটা সময় 30-60 ধান কেটে ফেলে বসে মেলা কাটছো। একটা 30 ধান, একটা দুটো ধান নাকি? হ্যাঁ, তাও আর কি বড় তো মানুষরা কাটতে গেলে মনে করো যে অর্ধেক ফালাইবো, অর্ধেক নিব। সরাত হয়ে যাবো। সরাতে যাবো, মনে করো যে সরার মধ্যে পুষ জায়গা দাঁড়ি নিয়ে যাবো, সরার মধ্যে সরা কাটে। আমার কাটা মেয়ের আছে। তো বিকালে যথারীতি কাজে বেরিয়ে পড়ছি। আজকে দাদার আসার কথা, গতকাল রাতে মোবাইলে যেরকম কথা হয়েছে আর কি। তো দুই দাদাই আসবে, আসলে আগামীকাল দেখা যাক আমন ধান কাটার ব্যবস্থা কি করতে পারি, কতটুকু চাপাইতে পারি। আশা করি অনেক কাজই হবে। তো দাদারা আসলে একটা রাত্রে ভিডিও বানাবো, সেটা হচ্ছে ভিলেজ টাচ
সুমন চ্যানেলের ওই চ্যানেলে একটা রাত্রে ভিডিও বানানোর চেষ্টা করবো আর কি। আর আগের কথায় আবার একটু আসি, সকালে যে কথায় পাড়া দিয়েছিলাম যে অনেকেই তো অনেক রকম আছে, কেউ আছে কিছু করতে পারে না তারপরেও নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করে, এ প্রকৃতি অনেক লোকই আছে। তবে আমি চেষ্টা করব, আমি অনেকটা ঠিক পেয়ে গেছি কে এই কাজগুলো করে। তো আমার ভিডিওতে তাকে অবশ্যই আপনাদের সাথে পরিচয় করার চেষ্টা করবো আর কি। তো অপেক্ষা করি সেই দিনটির জন্য। তারপর ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন।